বিএনপি যখন ক্ষমতায় ছিল তাকে দেখা যেত বিএনপি ক্ষমতায় চালাচ্ছে, হাওয়া ভবন আছে, তারেক রহমান আছে, তার বন্ধু বান্ধব আছে, মন্ত্রী পরিষদ আছে, আওয়ামী লীগ সেইভাবে মানে লড়াই করছে। আপনি বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন, এখন বিএনপির সঙ্গে আপনার সম্পর্কটি কেমন? আমি বলতে পারি না যে এখানে আমাকে আসলে যেটা যেটা দ্বারা আমার দায়িত্ব প্রাপ্ত নই, আমি এগুলো নিয়ে সাধারণত চিন্তাও করি না, কখনোই চিন্তা করি না। জি, কিন্তু আপনার নির্বাচনী এলাকা নিয়েও তো বোধহয় সাম্প্রতিক সময়ে বেশ কিছু হইচই হয়েছে। আমরা দেখলাম যে ভিপি নূর এবং আপনি একই আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা তো মনে করি দুইজনই মানে যেহেতু একই এলাকার, ফলে এইটার সুরাহাটা কেমন করে হলো? বিএনপি থেকে যদি ভিপি নূরকে এটা নিয়ে এই জিনিসটা খোলাসা করতেন যদি, যে বিষয়টা আসলে কি হলো। আমার মূল ব্যাপার হলো যে আমি তো আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগ থেকে বিএনপি এইবার যেমন ভিপি নূরকে বিএনপি আহ্বান করে নিয়েছে, কামাম আসন আমরা আপনাকে গলা ছেড়ে 10 মিনিট পর্যন্ত 3 আসনের জন্য চাই। তো এই যে তাকে আহ্বান করেছে দলের যিনি সর্বাধিনায়ক জনাব তারেক রহমান, তিনি এই বিষয়টি নিয়ে কারোর সাথে আলোচনা করেননি, এটা তার প্রয়োজন নেই, তিনি তার চেয়ারে অত্যন্ত স্বাধীন এবং সার্বভৌম, কোনো কাজে তার কারোর সাথে পরামর্শ করতে হয় না। তদ্রুপ আবার যখন 2018 সালে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছিল তখনও কিন্তু কাউকে আলোচনা করা হয়নি। তো এখন 2018 প্রেক্ষাপটে জনাব তারেক রহমান সাহেবের মনে হয়েছিল যে মিস্টার রনি সে হয়তো সব দিক থেকে দলের জন্য, নির্বাচন এলাকার জন্য ভালো, তার মনে হয়েছিল। আবার এখন 2025-24 সনে এসে তার মনে হয়েছে যে সবার চেয়ে জনাব নূর, ভিপি নূর তিনি উত্তম, অর্থাৎ তাকে মনোনয়ন দিলে দলের মুখ রক্ষা হবে, দল বিজয়ী হবে, দলের লাভবান হবে। এটা তো দলের একান্ত পার্সোনাল একটা বিষয়। যেহেতু আমার সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি আর আমাকে এই ব্যাপারে কোনো কিছু করতেও বলা হয়নি, নেগেটিভ পজিটিভ কোনো কিছু করতে বলা হয়নি, বলে এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, এটা দলের একান্ত ব্যাপার। আর সেকেন্ডলি যেটা আছে সেটা হলো এখন ভিপি নূর তার যে ক্রেডিবিলিটি বা তার যে ব্যাপ্তি, আপনি চিন্তা করুন, তাকে বলা হয় যে বাংলাদেশের ছোটদের বঙ্গবন্ধু। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময়টাতে তিনি ভিপি হয়েছেন তার সঙ্গে মোসাদ মিটিং করে, তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মিটিং করে, এবং তিনি তারেক রহমান সাহেবের অত্যন্ত যাকে বলে যোগ্য সঙ্গী। জনাব তারেক রহমান সাহেব তার দলের বাইরে যদি সেকেন্ড কাউকে, দেখেন জামাতের আমিরকে সে পাত্তা দেয় না, জামাতের আমির লন্ডনে গেল তার সঙ্গে তিনি দেখাও করেননি, এরকম কথা। আর ভিপি নূরের গুরুত্ব জনাব তারেক রহমান সাহেবের কাছে এমন যে দলের সবচেয়ে প্রবীণ যারা নেতৃবৃন্দ রয়েছেন, যেমন মির্জা ফখরুল সাহেব আছেন, তারপরে আমির খুসরো মাহমুদ চৌধুরী সাহেব আছেন, তো তাদের মতো সিনিয়র নেতৃবৃন্দকে জনাব তারেক রহমান নির্দেশ দেন যে আপনারা গিয়ে ভিপি নুরুর সঙ্গে তার অফিসে গিয়ে বৈঠক করে আসেন। ইটস নট ফর সিঙ্গেল টাইম, সেভারাল টাইম। এখন এত বড় একজন জাতীয় নেতা যার গুরুত্ব আমার দলের সর্বোচ্চ নেতার কাছে এই পর্যায়ে, সেখানে আমি তার ব্যাপারে কি বলবো? আমাকে যদি বলা হতো আপনি যান নুরুর সঙ্গে যান, তার ব্যাগটা নেন, তাকে সাহায্য করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, আমি হয়তো সেটাই করতে বাধ্য, যে অ্যাজ লং অ্যাজ আই মিন বিএনপিতে যতক্ষণ আছি ততক্ষণ পর্যন্ত নেতার নির্দেশিত আমাকে মানতে হবে, ফলে আমি এই ব্যাপারে তো কোনো নেতিবাচক কথা বলতে পারবো না। গোলাম মাওলা রনি, আমরা যে প্রশ্নটি আপনাকে রেখেছিলাম যে আপনার আসনে যদি এখানে বিএনপি থেকে অন্য কাউকে মনোনয়ন দেন, সেক্ষেত্রে কি আপনি আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন নাকি স্বতন্ত্র হবেন? না না না, ওখানে আমি আদৌ ইলেকশন করবো কিনা, রাজনীতি করবো কিনা, এটা হলো এখন আমি যে অবস্থাতে আছি সে অবস্থাতে আগামীতে যে রাজনীতি হবে, ইলেকশন হবে, এটা আমার কাছে মনে হচ্ছে না যে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। আই এম এনজয়িং মাই টাইম মোর দেন এনিথিং। দ্বিতীয়ত হলো যে আপনি যেটা প্রথমে বললেন যে আমার অনেকগুলো পরিচয় আছে, তা আমার কাছে রাজনীতিবিদ পরিচয়টা একেবারে সবার পেছনে। আমার কাছে যেমন আমি একজন লেখক হিসেবে যদি নিজেকে পরিচয় দিতে পারি, এটা আমার কাছে স্বাচ্ছন্দ্য বোধ করি। একজন কলামিস্ট, একজন সাংবাদিক, একজন রাজনৈতিক বিশ্লেষক, একজন নাগরিক, একজন ব্যবসায়ী, মানে এরকম অনেকগুলো বিষয় আছে, এবং আমার সব পেশাতেই আমার মোটামুটি যতটুকু গ্রহণযোগ্য বা চলনসই সফলতা দরকার সেটা আমার আছে।
ফলে রাজনীতিটা যেমন ভিপি নুরু বা অন্যান্য যারা পলিটিশিয়ান আছেন তারা দেয়ার মানে সিজেন্ট অ্যান্ড 100% পলিটিশিয়ান, পলিটিক্স ছাড়া তাদের আসলে অন্য কোনো বিকল্প পেশা নাই। কিন্তু আমার অন্তত আরো 10টা পেশা আছে, 10টা অবস্থান আছে, 10টা পরিচয় আছে। আপনি বহুমুখী প্রতিভা। হ্যাঁ, প্রতিভাটা ঠিক না, আমার সুযোগ হয়েছে এই জিনিসগুলো করার। এখন আমি যেমন ইউটিউবার হিসেবে আপনি সাংঘাতিক রকম সফল হয়েছেন, রাইট? এবং এখন শুনে আমি মাঝে মধ্যে আপনার ইউটিউব কিন্তু শুনি, অনেরই বলতেছি, মাঝে মধ্যে শুনি এবং আমি কমেন্টস গুলো দেখি যে এখন এই বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার এখানে বেশিরভাগ যারা কমেন্টস করে তারা আওয়ামী লীগের, মানে এবং তারা কখনো মানে আপনাকে নিয়ে এখন একটা ধোঁয়াশা, আপনি আসলে কোন পক্ষের লোক, আপনি কি আওয়ামী লীগের পক্ষের লোক নাকি বিএনপির নাকি জামাতের নাকি ডক্টর ইউনূসের, মানে এক এক সময় এক এক লাইন, কেউ আপনাকে বুঝতে পারছে না আপনি আসলে কোন লাইনে কথা বলছেন। মানে বিষয়টা কি জন্য একটু খোলাসা করেন, এবং এত তথ্য কোথা থেকেই বা পান? না, আমি প্রথমত নিয়মিত পড়াশোনা করি, আর যা পড়াশোনা করি সেটা চিন্তা ভাবনা করি, চিন্তা ভাবনা করার পরে আবার সেগুলো মিলিয়ে নেই, খোঁজ খবর রাখি দেশে কি হলো, এবং এই বাংলাদেশে সমাজের সব স্তরের মানুষের সঙ্গে আমার একটা যোগাযোগ আছে। তো যার জন্য আমি দেশের বাইরে এই যত বাঙালি আছে তাদের কথাগুলো আমি জানতে পারি, বুঝতে পারি। ওয়াইড রেঞ্জ কানেকশন। তো নিজের অভিজ্ঞতা আছে, ব্যবসা বাণিজ্য আছে, সাংবাদিকতা আছে, লেখালেখি আছে। এই যে ওয়াইড রেঞ্জ কানেকশন, এখান থেকে বাংলাদেশে ভবিষ্যৎ কি দেখতে পাচ্ছেন? না, বাংলাদেশের অনেক সুন্দর ভবিষ্যৎ আছে। সেটা হলো যে 18 কোটি মানুষ, এদের বেশিরভাগই সুঠাম দেহি, অনেক চমৎকার এদের শরীর স্বাস্থ্য, এক্সপেকটেশন খুব অল্প, এবং এদের মধ্যে প্রায় 1 কোটি লোক আছে দেশের বাইরে, যারা আন্তর্জাতিক মানে স্কেলে আয় রোজগার করে। তারপরে আমাদের বাংলাদেশেও শ্রমজীবী মানুষের সংখ্যা আছে প্রায় 1 কোটির উপরে। সেই সম্ভাবনাটা তো আমরা জানি, কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনীতির ভবিষ্যৎ কি? রাজনীতির এই মুহূর্তে রাজনীতি তো নেই, ভবিষ্যৎ হবে কি? দেয়ার ইজ নো পলিটিক্স এট দিস মোমেন্ট। এই মুহূর্তে রাজার যে নীতি সেটা হলো রাজনীতি। এই মুহূর্তে বাংলাদেশে আসলে কোনো রাজনীতি নেই। রাজনীতিতে ফিরে আসার জন্য সবাই চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি যে একটা রাজনীতির যে ট্রেন আছে, লাইন আছে, সেখানে ফিরে আসার জন্য। রাজনীতিটা মূলত সেই 2014 সালের পর থেকেই এটা লাইনচ্যুত হতে 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 একেবারে গভীর আমাজনের জঙ্গলে যেতে যেতে এই যে গণ অভ্যুত্থান হলো 5 তারিখে এটা হারিয়ে গেছে। ইট হ্যাজ লস্ট। হারিয়ে যাওয়ার পর এখন আমরা খুঁজছি এটা কোথায় হারালো এবং এটা কিভাবে ফিরিয়ে আনা যায়। এই হলো বাস্তব অবস্থা। আপনার কি মনে হয় এটাকে ফিরিয়ে আনার এখন একমাত্র পথ হচ্ছে ইলেকশন? এখন মনে হচ্ছে না। আমার এটা যদি আগস্ট মাসের মধ্যে সবাই সিদ্ধান্ত নিত যে ডিসেম্বর মাসে একটা ইলেকশন হবে, তাহলে এই সময়টিতে গত 3 মাসে যে অনাসৃষ্টিগুলো ঘটেছে একটাও ঘটতো না। কিন্তু সরকার কি হলো, অনেক দীর্ঘমেয়াদে বড় তাদের অবশ্যই সদিচ্ছা ছিল বা এখনো আছে, কিন্তু যেহেতু তারা অবুঝ, এখানে যারা আছে তারা বুঝেন না, তাদের অভিজ্ঞতাও নেই। প্রথমত তারা রাজনীতি বোঝেন না, দ্বিতীয়ত তাদের এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তৃতীয়ত হলো তাদের কোনো বন্ধু নেই এই সেক্টরে। রাজনীতিতে ডক্টর ইউনূসের আপনি দেখাতে পারবেন না যে তার পলিটিক্যাল সেক্টরে একজন সিঙ্গেল বন্ধু আছে, ক্লোজ ফ্রেন্ড আছে, ওই যে মাস্টার মাইন্ড অফ পলিটিক্স লাস্ট। তার সাথে তো তোহাইল সাহেবের বন্ধুত্ব থাকা দরকার, তার সাথে তো মির্জা ফখরুলের বন্ধুত্ব থাকা দরকার। এই লেভেলে দেখবেন তাদের কোনো পলিটিক্যাল বন্ধু নেই। কিংবা এখন তার সঙ্গে যে সকল উপদেষ্টা মন্ডলী আছেন তাদের সবাই আছে, তাদের অনেকের বান্ধবী আছে, অনেকের অনেক বন্ধু আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, তারপর শেষে পেশা আছে, কিন্তু রাজনীতিবিদ বন্ধু নেই। ফলে কি হলো, তারা এই যে উপদেশগুলো পাচ্ছে এগুলো সবই প্রভোগ, তারা ভয় পাচ্ছে, তারা দ্বিধা সংকোচ সবকিছু। কিন্তু রাজনীতি হলে এমন এটা বেপরোয়া। একবার চিন্তা করেন, অল অফ দ্য পলিটিশিয়ান প্রচন্ড বেপরোয়া, প্রচন্ড বেয়াদব, প্রচন্ড নিষ্ঠুর। আপনি রাজাকে চিন্তা করেন, রাজা কি জানেন নাকি? রাজার একটা ঘোড়া থাকতে হবে, রাজার হাতি থাকতে হবে, হাতে চাবুক থাকতে হবে, তলোয়ার থাকতে হবে। রাজা আপনাকে পিটাবে, আমাকেও পিটাবে, তারপর আমরা রাজাকে সেলুট দেব। এইগুলো রাজা। রাজনীতিবিদরা তাই মনে করে। তো আপনার কাছে কি মনে হয় এই 5ই আগস্ট এবং জুলাইয়ের অভ্যুত্থান থেকে আমাদের রাজনীতিবিদরা কিছু শিখলো? না, রাজনীতিবিদরা শিখে নাই। রাজনীতিবিদরা বরং মনে করছে এই 5 তারিখে
যা হলো আর কত 100 দিনে যা হয়েছে, তাতে রাজনীতিবিদরা আরো উল্লসিত। সে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, তারা বেজায় খুশি, এভরিবডি খুশি। এবং তাদের কারো ভিতরে দেখবেন 71-এর কোনো ভুল হয় নাই, জামাত বলছে। তারপরে বিএনপি বলছে আমরা কোনোদিন কোনো ভুল ভ্রান্তি তাদের হয়। আওয়ামী লীগ তো বলছে যে মাই গড, তারা তো জন্মের পর থেকেই সাধ্যতে তুলে বেশি। কিন্তু এই 100 দিনে যদি বর্তমান যারা আছেন, তারা তো এই সমাজের আমাদেরকে দীর্ঘদিন যাবৎ অনেক ভালো ভালো কথা শুনিয়ে আসছেন, মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে এসেছেন। তো তারা কর্মক্ষেত্রে যদি সফল হতে পারতেন, তাহলে রাজনীতিবিদরা লজ্জা পেতেন, ভয় পেতেন। কিন্তু এখন রাজনীতিবিদরা দূর থেকে মুসকে মুসকে হাসছেন যে এত গ্রামীণ ব্যাংক চালানো আর রাষ্ট্র চালানো এক না। ক্ষুদ্র ঋণ দেওয়া আর ওই যে সেই গরিব মানুষের ঘাড় টিপে, গলা টিপে সেই গরিব মানুষের কাছ থেকে টাকা আদায় করা, আর বড় বড় শিল্পপতিদের কাছ থেকে, সালমান এফ রহমান সাহেবদের কাছ থেকে টাকা আদায় করা এক জিনিস না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এক জিনিস না। বিদেশ থেকে ওই বিভিন্ন ভাবে পুরস্কার আনা, ডক্টরেট ডিগ্রি আনা, এটা অনেক এক জিনিস। আর এই বাংলাদেশের দেখা যাচ্ছে টাউট বাটপার থেকে শুরু করে সব লোকদেরকে ম্যানেজ করে, সেটা আর একটা জিনিস। তো এই জিনিসগুলো এখন রাজনীতিবিদরা তারা তো মহা খুশি। তারা মহা খুশি যে তোমরা আমাদেরকে এতদিন বসে বসে মুখ ঝুলিয়ে ঝুলিয়ে টিটকারি করছো, আমাদের লেখাপড়া নেই, আমরা অসৎ, আমরা চোর, আমরা পারি না কোনো কিছু, তোমরা এসে পুরো রাষ্ট্রকে উল্টিয়ে দিবে। তো এখন তাদের সবার হাতে, এই যে আমাদের সমাজে যারা বড় বড় কথা বলতেন, কারো বিরাট ছিল, তো এরা সবাই রাষ্ট্র ক্ষমতায় বসে তারা পারছে না এবং তারা পারবে না। আমরা কি 1-11 থেকে সেই শিক্ষাটা পাইনি? আমাদের জনগণ কি সেই শিক্ষাটা পাইনি 1-11 থেকে? আমাদের সমাজে হলে কি আমরা কেউ পাই না। সবাই তো প্রেজেন্ট টেন্স নিয়ে চিন্তা করে, প্রেজেন্ট টেন্স নিয়ে চিন্তা করে। আপনার ছোটকালে দেখেন, ছোটকাল থেকে এই পর্যন্ত তো আপনার জীবনে অনেক শিক্ষা হয়েছে। ছোটকালে আপনি কত মার খেয়েছেন, বান্ধবীদের হাতে, পিতা মাতার হাতে, শিক্ষকদের হাতে, আপনার কয়টা মনে আছে বলেন? এগুলো মনে রাখে না মানুষ, কখনই মনে রাখে না। আজকে কি রসগোল্লা খাওয়ালো, চা খাওয়ালো, কফি খাওয়ালো, এটাই সবচেয়ে মনে করে। তো এখন এই মুহূর্তে প্রেজেন্ট টেন্স, এটাই হলো মূল ব্যাপার। আমাদের ওই যে গোল্ডফিশ মেমোরি। একটু বলেন তো যে বর্তমান সরকার নির্বাচনের ব্যাপারে কতটা আন্তরিক? কবে নাগাদ তারা নির্বাচন দিতে পারে বলে আপনার মনে হয়? এটা তাদের কথার কোনো আগামাথা বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত তারা স্পষ্ট করে কোনো কিছু বলেনি, এবং তারা কিভাবে বলতে হবে তারা সেটা জানেও না। পলিটিশিয়ানরা জানে যে পলিটিশিয়ান একটা মিথ্যা কথা বললেও মানুষ করে কি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন, এই যে জনসভায় যে সকল কথা শুনে, যাত্রা গানের যত লোকজন যাত্রা গান শুনতে আসে, তার চেয়ে 1000 গুণ মানুষ এই বিএনপি আওয়ামী লীগের সেই যাকে বলা হয় জনসভাতে আসে। এবং এখানে যে সমস্ত কথাবার্তা বলা হয় সবই ইলিউশন, কল্পনা প্রসূত। তারপরে অনেক মিথ্যা কথা বলা হয়, মিথ্যা গীবত করা হয়, প্রতিপক্ষের গীবত করা হয়, নিজে কি করবে না করবে, তারপরে মানুষ শুনে। দিস ইজ এ আর্ট অফ পলিটিক্স। এখানে সেখানে আপনি নিজেকে কতটা সহি মনে করেন? আপনি তো কি বলবো, ধরেন সেই 2014 সালে আপনাকে জেলে যেতে হয়েছে, রাইট? আপনি আওয়ামী লীগের এমপি থাকাকালীন আপনি কলাম লিখে সেখানে আপনাকে অফিস থেকে আটক করা হয়েছিল, রাইট? কি ঘটেছিল? কেন একটা এমপি পদকে আপনি তুচ্ছ করে এরকম প্রভাবশালী উপদেষ্টাদের বিরুদ্ধে লড়তে গিয়েছিলেন? না, ওটা একটা যৌবনের ডাক ছিল। ওটা কিছু কিছু মানুষ এরকমই হয়, আমি হয়তো এরকমই। যেমন দেখা গেল মন্ত্রী কিভাবে হতে হয়, উপদেষ্টা কিভাবে হতে হয়, এই জিনিসগুলো খুব কাছে থেকে দেখেছি। যারা হয়েছে তারা তো সবাই আমার বন্ধু বান্ধব অতীতকালে। আমার কাছে মনে হয়েছে যে ওটা আমার দরকার নেই। তো আমার কাছে এই সত্য কথা বলাটা, খুব ছোটকাল থেকে বিদ্রোহ করা, তারপরে শেষে একটা স্ট্যান্ড নেওয়া, দুর্বলের পক্ষে অবস্থান করা, অসহায়ের পক্ষ অবলম্বন করা, এটা আমার ছোটকাল থেকে একটা অভ্যাস। এটা জেনেটিক একটা। আপনি যে এখন আওয়ামী লীগের পক্ষে মাঝে মাঝে অবস্থান করেন, সেটি কি আপনি মনে করেন যে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে দেখে এখন তার পক্ষে অবস্থান নেবেন? না, আমার আওয়ামী লীগের পক্ষে আমি একটা অবস্থান নেইনি। আওয়ামী লীগের যে বিষয়গুলো, ইতিহাস, যেমন আমি একটা দুটো কথা বলছি যে 32 নম্বরের ইতিহাস নিয়ে কথা বলেছি, এটা আওয়ামী লীগের ইতিহাস না। 32 নম্বর ইজ কনসিস্ট টু লিবারেশন ওয়ার হিস্ট্রি, যেটা তো আওয়ামী লীগের পক্ষে না। তারপরে আমি একবার বলেছি যে সবাই সজীব ওয়াজেদ জয়কে নিয়ে একটু কথাবার্তা বলে। এখন একটা লোক যে কোনো অবস্থা, আপনি আমেরিকাতে থাকেন, সেখানে টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবে হার্ভার্ডে কেউ যদি পড়ে, আপনি তাকে অ্যাটলিস্ট টিকাটুলি কলেজের একজন ছাত্র মনে করতে পারেন না।
এখন জনাব সজীব যে হার্ভার্ডে পড়াশোনা, আমি শুধু ওই কথাটাই বলেছি, আপনি মানে তাকে অবমূল্যায়ন করবেন, অটিস্টিক বলবেন, ইত্যাদি বলবেন, সেটা হার্ভার্ডে পড়াশোনা করেছে, যেখানে পৃথিবীর সবচেয়ে নামকরা একটা বিশ্ববিদ্যালয়, এই কথাটা বলেছে। এখন এটা ইট ডাজ নট মিন যে আমি তার মানে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো আমি ডিফেন্ড করার চেষ্টা করেছি বা তাকে মনে করেছি সে বাংলাদেশের ভবিষ্যৎ নেতা, নট লাইক দ্যাট। আমি শুধু একটা স্পেসিফিক পয়েন্টে সেই কথাটা বলেছি, আর তো কিছু আমি সেভাবে বলিনি।